তৎকালীন ৭১ টেলিভিশন এবং মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, তাদের যে একটা ভূমিকা ছিল ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে এইটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। দীপমণি, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি ইন্টারভিউ দিয়ে একেবারেই শেখ হাসিনার অবিকল কথাটা তিনি বলেছেন। রং মেখে বসেছিল, টুপি পাঞ্জাবি পরে এমনভাবে বসেছিল, পুলিশ আসছে, দৌড় দিয়েছে। এটা কিন্তু তারা প্রি প্ল্যান ছিল, অর্থাৎ ঘটনার আগের থেকে তাদের এরকম একটা প্ল্যান ছিল যে এরকম ঘটনা ঘটাবে এবং এইরকম বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে, যে কেউ এখান থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যে 2টি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছিল, যারা লাইভ টেলিকাস্ট করতেছিল, যারা সেদিন ব্ল্যাকআউট ঘটনার সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন আমরা সবগুলো নিয়ে আসতেছি। সৌভাগ্য হয়েছিল গতকালকে এই হেফাজতের ঘটনাটা বোঝার জন্য, জানার জন্যে আমি গতকালকে গণভবন বিশেষ পারমিশন নিয়ে আমি সেই জুলাই স্মৃতি জাদুঘরের থেকে পরিদর্শন করে এসেছি এবং সেখানে হেফাজত ইসলামের যে একটা কর্নার আছে, সেখানে অনেক বিষয় তারা ওখানে তুলে নিয়ে এসছেন। সেখান থেকেও আমরা এভিডেন্স সংগ্রহ করবার জন্য কিছু তথ্য আমি সেখান থেকে নিয়ে এসেছি। সেখান থেকেও আমাদের তদন্তে সহায়ক হবে বলে কিছু কিছু জিনিস আমরা সেখান থেকেও পেয়েছি। এই সার্বিক বিষয় নিয়ে আমরা পারস্পরিক মত বিনিময় হয়েছে। গতকালকে এই দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন মিডিয়া চ্যানেল, তাদের মাধ্যমে আমরা কিছু নতুন তথ্য পেয়েছি। যেমনটা পেয়েছি আমরা আমাদের ৭১ টেলিভিশনের ফারজানা রূপা, তার সমীকরণ নামীয় একটা অনুসন্ধান রিপোর্ট তিনি প্রচার করেছেন। সেখানে আমরা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপমণির একটি ইন্টারভিউ আমরা পেয়েছি। সেখানে বিবিসির সাংবাদিকের একটা বক্তব্য আমরা পেয়েছি। আমরা আরেকজন সাংবাদিক পেয়েছি, তিনিও এই সম্পর্কে বলছে। মোজাম্মেল বাবুর সংশ্লিষ্টতা আমরা পাচ্ছি। সেখানে যেমন ধরেন, কোনো একজন সাংবাদিক বলছিলেন যে উনি সরজমিনে দেখেছেন, ছবি তুলেছেন, কিন্তু কোনো হতাহতের ঘটনা দেখেননি। এরকম কিছু উদ্ভট, ভিত্তিহীন, মিথ্যা তথ্য তিনি প্রচার করেছেন। তখন ফারজানা রূপা সমীকরণ নামীয় যে অনুসন্ধানী রিপোর্টটা করেছেন, সেটা আমাদের কাছে মনে হয়েছে যে একেবারেই ঘটনার পরপরই, যেখানে সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটল, সেটাকে একেবারেই ভিন্ন খাতে নেবার জন্য তিনি কিছু বিতর্কিত মানুষের বক্তব্য নিয়ে একটা রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটা তিনি জাতির সম্মুখে করলেন, সারা দুনিয়াতে এটা প্রচার করে দিলেন, দিয়ে প্রকৃত ঘটনাটাকে তিনি আড়াল করলেন। সেই ক্ষেত্রে এই যে বিষয়টা, তৎকালীন ৭১ টেলিভিশন এবং মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, তাদের যে একটা ভূমিকা ছিল এই আপনার ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে এইটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। তারা একটা পূর্ব পরিকল্পনা মাফিক এবং তাদের একটা সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়াইজ তারা এই কাজটা করেছে। যে রিপোর্টটার একেবারেই কোনো সত্যতা ছিল না এবং সেখানে আপনার বিশেষ কোনো ব্যক্তিদের তারা সাক্ষাৎকার নিয়েছেন, তারাও খুব বিতর্কিত ব্যক্তি। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই মামলার ইনভেস্টিগেশনের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা খুব প্রয়োজন। এই কারণে আজকে আমরা মোজাম্মেল বাবু, যিনি ইতিমধ্যে বোধহয় জেলে আছে, এবং দীপমণি, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি ইন্টারভিউ দিয়ে একেবারেই শেখ হাসিনার অবিকল কথাটা তিনি বলেছেন। তাহলে দুইজনের বক্তব্য একরকম হয় কেমন করে? যে তিনিও কিন্তু একই রকম বলছেন, রং মেখে বসেছিল, টুপি পাঞ্জাবি পরে এমনভাবে বসেছিল, পুলিশ আসছে, দৌড় দিয়েছে। তারপরে বিদেশের সাংবাদিকদের সাথে তিনি এরকম একটা উদ্ভট ইন্টারভিউ দিয়েছেন, যেখানে একেবারেই হেফাজতের ইসলামের এই ঘটনাটাকে একেবারে ভিন্ন খাতে উনি প্রবাহিত করলেন।
তাতে মনে হচ্ছে যে উনি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি সরকারের এই যে সিস্টেমেটিক বা প্ল্যান ওয়াইজ যে কাজটা সেটার মধ্যে তারও সম্পৃক্ততা ছিল। তৎকালীন ৭১ টেলিভিশন মোজাম্মেল বাবুর নেতৃত্বাধীন যে এবং ফারজানা রূপার বরাবরই তিনি বিতর্কিত ভূমিকায় থাকতেন, সেখানে একেবারেই পরের দিন এরকম একটা সেন্সিটিভ বিষয় তিনি প্যান্ট শার্ট পরিহিত অবস্থায় সেই যেখানে রক্তের স্তূপের উপরে দাঁড়িয়ে, যেখানে সারা বাংলাদেশের একটা ইসলামিক মূল্যবোধ এবং মানুষের একটা ধর্মীয় সেন্টিমেন্ট কাজ করতেছিল, সেই সময় তিনি একজন ভদ্রমহিলা, তিনি পোশাক আশাক এমনভাবে পরিধান করে এমন একটা চিত্রায়িত করলেন জায়গাটাকে, এবং এমন কিছু এটাকে নিয়ে তিনি একটা মকারি করলেন। তো তার এই যে বিতর্কিত ভূমিকা এবং তিনি যেসব ব্যক্তিবর্গের সাক্ষাৎকার নিলেন, সব কিছু করলেন, তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে এই মানুষগুলোকে, বিশেষ করে ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, পররাষ্ট্রমন্ত্রী দীপমণি, তারপরে আর কে একজন, এই তিনজনকে আপাতত আমরা তারা যেহেতু হেফাজতে আছে তাদেরকে আমরা প্রোটেকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে শোন অ্যারেস্ট দেখাবো এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেফ হোমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে, এবং তাদের যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদেরকে মামলার মধ্যে আনা যাবে। এইগুলো নিয়ে সার্বিক বিষয়গুলো কথাবার্তা হয়েছে। আগামী ৭ তারিখে এটার ডেট আছে। আপনারা দোয়া করেন যাতে আমরা ব্যাপকভাবে এই বিষয়টার উপরে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি যে এর মধ্যেই আমরা ইনশাল্লাহ রিপোর্ট, একটা সাবস্টেন্টিভ রিপোর্ট ইনশাল্লাহ আমরা সাবমিট করতে পারি। তাদের বিরুদ্ধে আপনারা হত্যার তথ্য লুকানো এই যে সমীকরণ নামকরণ করে তারা যে একটা অনুসন্ধানী রিপোর্ট ছাপানো, এইটার প্রয়োজন একটা মোটিভ কাজ করে যে আপনি পরদিনই এরকম একটা অনুসন্ধানী রিপোর্ট আপনি করছেন, সেখানে আপনি বিভিন্ন সাংবাদিকদের, বিতর্কিত সাংবাদিক, তারা সবাই কিন্তু চিহ্নিত করতে পেরেছে এগুলো হলো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন। তাদেরকে দিয়ে বলতেছেন যে ওখানে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। শেখ হাসিনা পার্লামেন্টে পরবর্তীকালে যে কথা বলছেন যে তারা রং মাইখে শুয়েছিল, দীপমণি এইরকমই একটা বক্তব্য তখনকার সময় উনি বললেন যে বিদেশের সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিয়ে বললেন যে তারা শুয়েছিল, পুলিশ এসে দৌড় দিয়েছে, তারা রং মেখে শুয়েছিল। তাহলে এই যে পরিকল্পিত ব্যাপারটা ছিল, এবং এটা শুধু আপনার সত্যকে আড়াল করার ব্যাপার না, এটা কিন্তু তারা প্রি প্ল্যান ছিল, অর্থাৎ ঘটনার আগের থেকে তাদের এরকম একটা প্ল্যান ছিল যে এরকম ঘটনা ঘটাবে এবং এইরকম বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। এই জন্যে এটা কিন্তু ঘটনার পরে তাদের সম্পৃক্ততা না, তারা আগের থেকে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। সো অন্যান্য আসামিরা, অন্যান্য দোষী ব্যক্তিরা যারা যেভাবে সম্পৃক্ত, ওনারা একই অপরাধী। এটা আপাতত আমাদের কাছে মনে হচ্ছে। হ্যাঁ, সব কিছুর মধ্যেই আসবে। তাদের যদি কোনো অ্যাবেটমেন্ট থাকে, তাদের যদি কোনো সহযোগিতা পাওয়া যায় এই এন্টার ঘটনাটাকে ঘটানোর জন্য, এটা যদি জয়েন্ট এন্টারপ্রাইজ হয়, আমাদের দেশে, আমাদের আইনের মধ্যেই কিন্তু এই কথাগুলো বলা আছে যে এটা যদি ওয়াইড স্প্রেড ক্রাইম হয়, এটা যদি সিস্টেমেটিক্যালি হয় এবং সেখানে যদি জয়েন্ট এন্টারপ্রাইজ হয়, আমরা তো খুব পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি ইট ওয়াজ এ জয়েন্ট এন্টারপ্রাইজ। তারা সকলে সম্মিলিতভাবেই এই হেফাজতকে এরকম করে ম্যাসাকার করবার জন্য তাদের একটা পূর্ব পরিকল্পনা ছিল এবং পরিকল্পনা মাফিকই তো সেই কাজটা করেছে, এবং সেটার বহিঃপ্রকাশ ঘটেছে পরবর্তীকালে এই সমীকরণ নামীয় এই যে ইন্টারভিউ বা এই যে মিথ্যা তথ্য বিবৃতি এইসবের মধ্য দিয়ে এটার বহিঃপ্রকাশটা ঘটেছে সেইভাবে। সেই কারণে তারা সকলভাবে সমভাবে দায়ী হবে বলে আমরা মনে করি। থ্যাংক ইউ। প্রশ্ন সেটি হলো যে বাংলাদেশে প্রথম ইন্টারনেট শাটডাউন হয়েছিল এই ঘটনায়, এবং বিদ্যুৎ বন্ধ করে সেখানে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। সেদিন নেট, সেখানে যারা যারা নেট ছিল, সেখানে যে নেটের কানেকশন ছিল, সেগুলো আপনারা সেই ডিজিটাল এভিডেন্সগুলো কালেক্ট করেছেন কিনা এবং সেগুলোর বিষয়ে আপনারা কোনো তদন্ত করেছেন কিনা, এটা প্রথম প্রশ্ন। এবং ইন্টারনেট বন্ধের যে অপরাধ, সেটার অপরাধে সেখানে অপরাধের বিচার হবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই মামলায় যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন দেশে দুটি গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়, দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি।
এবং একজন পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল উনি নিজে গিয়ে এই দুটো টেলিভিশন চ্যানেল বন্ধ করেন। আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি যখন আমরা জানতে পারি যে এই মোল্লা নজরুলকে আসামি না করতে একজন কোঅর্ডিনেটর চাপ দিচ্ছিলেন, আপনাদেরকে বারবার দিচ্ছিলেন। তো আপনারা সার্বিকভাবে মোল্লা নজরুল এই মামলা আসামি হচ্ছে কিনা এবং ইন্টারনেট বন্ধের যে ডিজিটাল এভিডেন্সগুলো এগুলো আপনাদের কাছে কালেক্ট করেছে কিনা এটা বিচার হবে কিনা? আপনি নিশ্চিত থাকেন যে কেউ এখান থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যে 2টি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছিল, যারা লাইভ টেলিকাস্ট করতেছিল, যারা সেদিন ব্ল্যাকআউট ঘটনার সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন আমরা সবগুলো নিয়ে আসতেছি এবং মানে যারা সম্পৃক্ততা আছে এর মধ্যে কেউ আমাদের কাছ থেকে পার পাবে না, নিশ্চিত থাকেন আপনি। থ্যাংক ইউ।